কনস্টেবলের উপর আজকে যে কাজটা হাসান আব্দুল্লাহ করতেছে এটা সে তখন করলো না কেন? তখন কানে পানি যায় নাই? সরকার ফিরাতে পারবে না এই 2000 লোকের সমর্থন নিয়ে এনসিপি ফিরাতে পারবে? এদের ভাগ্য যে বিএনপি কিছু বলতেছে না। আজকের বার্নিং ইস্যু আমরা যেমনটি দেখছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন, তিনি পালিয়েছেন কিনা নাকি তাকে পালাতে সহযোগিতা করা হয়েছে, কাদের সহযোগিতায় তিনি গ্রিন সিগন্যাল পেলেন, এমন নানামুখী প্রশ্নে আমরা সয়লাভ হতে দেখছি গণমাধ্যম। আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, উনি এই যে বিদেশ চলে গেলেন, তো ওনার বিদেশ যাওয়ার উপরে কি কোনো নিষেধাজ্ঞা ছিল? মামলা আছে, মামলা ছিল, বাট নিষেধাজ্ঞা কি ছিল? বিদেশ যাবার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না। ছিল না তো। তো বিদেশ আপনার হত্যা মামলা আছে অথবা কোনো মামলা আছে, মামলা তো যদি ওনাকে বিপজ্জনক মনে হয় যে জেলে আর আসবেন না, তাহলে তো সেই ধরনের একটা নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের কাছ থেকে আদালত থেকে নিতেই পারতেন, কেউ তো নেয়নি। আবার যাদের উপর নিষেধাজ্ঞা আছে এমন লোকও কি বিদেশ চলে যায়নি? গিয়েছে। আগের কোনোটার ক্ষেত্রে কি বিচার হয়েছে? হয়নি। হাসান মাহমুদ কিভাবে বিদেশ গেলেন? গেলেন তো। বেনজির আহমেদ কিভাবে বিদেশ গেলেন? গিয়েছে তো। কোনো একটার ক্ষেত্রে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। নেওয়া হয়নি বলেই এবারও যেতে পেরেছেন। যে আগের গুলিতে নেওয়া হতো এবার যেতে পারতেন না। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কিসের উপর ভিত্তি করে আমাদের এই নিশ্চয়তা দিচ্ছেন যে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে? আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা হলো গিয়ে ফাঁকা বলির উস্তাদ। উনি 2 দিন পর পর একটা করে ফাঁকা বলি দেন, হ্যান করবো ত্যান করবো। ওনার কথাবার্তার কোনো ব্যালেন্স নাই, কিন্তু সত্যি কথা বলতে কি উনি বয়স্ক মানুষ তো ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। মাঝখানে একটা কি ভিডিও দেখলাম, কোথায় যেন বলতেছে যে পাছায় লাথি মেরে কি করে দিয়ে বলতেছে একটা কোনো স্কুলের কোনো একটা ইয়েতে অনুষ্ঠানে। তো এগুলো ওনার ব্যালেন্স নাই তো। এটা হয় একটা বয়সে গেলে এরকম ব্যালেন্স ছাড়া হয়ে যায়, তার ছিঁড়া যায় অনেকের। তো ওনাকে আনাই তো ঠিক হয় না, মনে করি তো এই পদ এরকম একটা গুরু দায়িত্ব ওনাকে আনার ঠিক হয় নাই তো। উনি যেন কথাবার্তা বলেন কাজের তাবৎ মিনিস্ট্রিগুলির মধ্যে আপনি আমাকে বলেন যতগুলি মিনিস্ট্রি আছে সবচেয়ে ব্যর্থ মিনিস্ট্রি কোনটা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে ব্যর্থ। সরকারও স্বীকার করে যে আইন শৃঙ্খলা আমরা এখনো রিস্টোর করতে পারি নাই। তো না পারায় ব্যর্থতার দায়টা কার উপর? কনস্টেবলের উপর? একজন কনস্টেবলের উপর নাকি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর উপর? তো উনি যদি মনে করেন এটা অসম্ভব, তো অসম্ভব দায়িত্ব উনি নিতে গেছেন কেন? এই বুড়া বয়সে ঘুম হয় না, রাত্রেবেলা ঘুমাইতে পারে না, বুড়া বয়সে অনেকের ঘুম হয় না। উনি রাত্র 3টার সময় প্রেস কনফারেন্স ডাকেন। ওই প্রেস কনফারেন্সের ব্যাখ্যা তো আমি প্রতিদিনই খেলে খুঁজি যে কেন এটা ডাকছি রাত্রে। কি কোনো চেঞ্জ হয়েছে? যেদিন প্রেস কনফারেন্স ডাকলেন ব্যাখ্যা বলেন যে 2 দিনের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে। হয়েছে কিছু হয়েছে ভাই? মানে উনি জানেনও না কি প্রতিজ্ঞা করতে হবে, উনি জানেন না কোন জিনিসটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যা মনে হয় বলে দেন, কেউ কিছু বলে না তো, কেউ তো ওনাকে কিছু বলেও না। ওনাকে হয়তো বয়স্ক হিসেবে সবাই ক্ষমা করে দেয়, ভাবে বুড়া মানুষ কইছে বলুক, সমস্যাটা কি? কেউ কিছু বলেও না, উনিও বলে যাচ্ছেন। উনি কিছুই করতে পারবেন না, ওনারও কিছু হবে না, চলে যাবেন না। যেমনটি জানিয়েছেন যে সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে, কতটুকু ভরসা রাখতে পারছেন? পাখি সাইরা দিয়া কয় কি যে আবার নিয়ে আসুন, এটা কি হয় রে ভাই? পাখি তো আপনি ছেড়ে দিচ্ছেন, পাখি উড়াই দিয়ে বলে গিয়ে পাখিটা আবার ডাইকা নিয়ে আসুন। আনেন পারলে। কারে আনতে পারছেন ইন্টারপোলের মাধ্যমে পর্যন্ত বলেন তো? এই 9 মাসে এই সরকার ইন্টারপোলের মাধ্যমে কাকে আনতে পারছে? একটা এক্সাম্পল দেন, একটা। যদি না পেরে থাকেন এই সমস্ত ফাঁকা বুলি কেন আওড়ান ভাই? এগুলো বোগাস কথা বলার জন্য বলে, যা মনে আসে তাই বলতেছে। আর পাবলিকের কিছু সবাই রেখে মাফ করে দেয়। পাবলিক মনে করে ঠিক আছে, বয়স্ক মানুষ বলছে মাফ করে দিলাম। বলেন না, আমি তো বললাম তো ইন্টারপোলের মাধ্যমে এ পর্যন্ত এই সরকার কাকে ফেরত আনতে পারছে? পালের যে গোদা তাকে আনতে পারতেছে না, আর এইগুলি কি করবেন? এবার দেখলাম যে সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ ইস্যুতে দায়িত্ব অবহেলার অভিযোগে একজন প্রত্যাহার ও 2 জন সাময়িক বরখাস্ত হয়েছেন। মূল হোতারা চিহ্নিত হয়েছেন কি? এটা উনি বলতে পারবেন ভালো। হয়তো উনি মনে করেছেন এই 3 জনই সবচেয়ে দায়ী। যদি সেরকম হয় তাহলে ভালো। আমি তো কোনো খারাপ বলছি না, যদি এরাই দায়ী হয়ে থাকে তাহলে শাস্তির আওতায় আনাই উচিত। কিন্তু প্রত্যাহার কিন্তু কোনো শাস্তি না, এটা মাথায় রেখেন। প্রত্যাহার কিন্তু কোনো শাস্তি না। আগে তো ভাই অনেক লোক গেছে, এই ইমিগ্রেশন দিয়ে গেছে, আপনারা তো বিদেশ যান, ইমিগ্রেশন দেখেন। ইমিগ্রেশনে তো প্রত্যেক লোকের পাসপোর্ট দেখা হয়,
তার ছবি দেখা হয়, তার নামে কোনো কিছু আছে কিনা দেখা হয়, প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। এখন যদি ওনার নামে কোনো বিদেশ গমনের নিষেধাজ্ঞা না থাকে, তাহলে কিন্তু আমি মনে করবো এটা উদরপিণ্ডি বুধের ঘরে চাপানো হচ্ছে। ওনার বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা ছিল না কোনো, একদিন দিতে অসুবিধাটা কি? দেন নাই কেন গভর্নমেন্ট? দেন নাই কেন গভর্নমেন্ট? এর উপর দেয়, ওনার উপর এলো না কেন? যেই দিন একজন পাবলিক ফিগারের উপর যখন এই ধরনের কোনো একটা হত্যা মামলা অথবা গুরুত্বপূর্ণ মামলা থাকে, তো তার উপর দেওয়া হয় না কেন? হওয়া তো উচিত। দেয় নাই কেন? দেয় না? আমি তো পাই নাই। দিছে নাকি? মাসুদ বলতে পারবে না, আমি দেখি নাই। তাহলে উনি গেছে, উনি বৈধভাবে গেছে, হয়তো কারণ অন্যদেরকে দোষ দিলাম, দোষ তো ওনাদের। একটা বিষয় আপনার কাছে একটু বুঝতে চাই, আমরা যেমনটি শুনেছি যে স্বৈরাচারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরও গণঅভ্যুত্থানের 5 মাস পর্যন্ত, গণঅভ্যুত্থানের পরের 5 মাস পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে, কিন্তু সেও দেশ ত্যাগের পরে আমরা জানতে পারলাম, এবং সাবেক রাষ্ট্রপতিও দেশ ত্যাগ করার পরে আমরা জানতে পারলাম। আগে কেন আমরা পদক্ষেপ নিতে পারছি না? আগে পারছি না মানে আগে পারতে চাচ্ছি না। ওবায়দুল কাদের 5 মাস কোথায় ছিলেন? এই দেশে তো ছিলেন, কারণ কোনো বাসায় ছিলেন। কার বাসায় ছিলেন? কার বাসায় ছিলেন? যে তাকে থাকতে দিয়েছিলেন, উনি অন্যায় করেন নাই? অন্যায় করছেন। ওনার তো উচিত ছিল একজন অপরাধীকে ওনার কাছে রাখলে পরে তাকে না আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা। ওনারা করছেন? করেন নাই। তো এই লোকটা কে? এই ফ্যামিলিটা কে? এই পরিবারটা কে? এই বাড়িটা কার? তাকে জিজ্ঞাসা করছেন আপনি পর্যন্ত কোনো? শুনেন, আমি বলি আপনাকে, মনে রাখবেন, যখন একটা অপরাধের শাস্তি হয়, তখন কেবল ওই অপরাধীকে ব্যথা দেওয়ার জন্য শাস্তিটা হয় না। শাস্তিটা হয় একই সঙ্গে একটা উদাহরণ তৈরি করার জন্য শাস্তি হয়, যাতে নাকি এই অপরাধ আর কেউ না করে। তো আমাদের এখানে কোনো অপরাধী শাস্তি হয় এভাবে, এইগুলি ঘটনার প্রেক্ষিতে অন্যদেরকে আশ্রয় রাখা, অপরাধীকে আশ্রয় রাখা, অপরাধীকে পার করে দেওয়া, এরকম তো অনেক কাহিনী আমরা শুনি। কার মাধ্যমে যাচ্ছে? কে নিয়ে যাচ্ছে? কে নিয়ে যাচ্ছে? কার গাড়িতে যাচ্ছে? কোন ভিআইপি গাড়িতে যাচ্ছে? এসব কোনো আলোচনা হয় কখনো? হয় না তো। তার ব্যবসা বাণিজ্য চলছে, সবকিছু এরকম অনেক আছে। আগের অনেক মন্ত্রী, অনেক প্রতিমন্ত্রী। এই আলোচনাগুলো হচ্ছে না কেন? কেউ কি আলোচনাগুলো করতে চাইছে না? যাদের আলোচনা করা দরকার তারা আলোচনা করছে না, এই জন্য হচ্ছে না। গণঅভ্যুত্থানের পরপরই শুনছি যে আমলা থেকে প্রশাসন সব জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা অবস্থান করছে। তারপর আমরা দফায় দফায় কয়েক দফা বড় বড় রদবদল দেখলাম। পরিবর্তনটা কিভাবে হলো বা কোথায় হলো? তাহলে শুনেন, আপনি কি পরিবর্তন করতে চান সেটাকে মাথায় রাখতে হবে। আপনি দেখেন 14 বছরের একটা সরকার ছিল। 14 বছর, 14 কোথায়, প্রায় 15.5 বছর, 15.5 বছর ছিল। 15.5 বছর একটা সরকার ছিল। 15.5 বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে, আমি ধরে নিচ্ছি তাদেরই সমস্ত লোকজন নিয়োগ করা হয়েছে। তাহলে সংখ্যাটা তো কম না। এখন আপনি কি সমস্ত গুলিকে সরাই দিবেন একদিনে? পারবেন? তাহলে যে ভ্যাকুয়াম তৈরি হবো, এই ভ্যাকুয়াম আপনি ঠিক করতে পারবেন? আগে যারা বঞ্চিত হয়েছে, মানে 15 বছর আগে যারা রিটায়ারমেন্টে গেছে, ওই 15 বছর আগের ওই বুড়া ধরাগুলোকে এনে বসাবেন আপনি, তাহলে সমাধান হয়ে যাবে? বিষয়টা এত সহজ না রে ভাই। বিষয়টা কি ছিল আমি বলি আপনাকে, যে কাজটা আপনারা করতে পারতেন। এখানে সব ব্যক্তিকে আপনি একদিনে পারবেন না। আপনি কিন্তু প্রথমত আপনাকে মেনে নিতে হবে যে এই ঘটনাটা ঘটে গেছে। তাহলে আপনাকে একটা সিস্টেম করতে হবে যে আপনি কি করতে চান, সেই কাজে যারা যারা বাধা দিচ্ছে, যারা যারা সমস্যা তৈরি করছে, সেই সমস্যা যারা করছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যান। এখন এই যে যারা চলে গেল বাইরে, দেখেন আর বলবেন যাবেই তো, ওগুলি সব তো আওয়ামী লীগ আমলে রিক্রুট করা হয়েছে, বলে দিলেন আপনি। সহজ সমাধান, কিন্তু কাজটা কিন্তু হলো না। আবার এখন যে গেছে দেখেন, কাল পরশু দেখবেন খুঁজে বের করে ফেলবে যে এই 3 জন কিভাবে ছাত্রলীগের ক্যাডার ছিল, খুঁজে বের করবে। বের করার কোনো সমস্যা না। কিন্তু আমার সুস্পষ্ট যেই জায়গায় প্রশ্ন, জনাব মাসুদ কামাল, যে সরকার কি আসলে আমলা কিংবা প্রশাসনের কাছে জিম্মি হয়ে পড়েছে, নাকি সরকার তাদের প্রতি নমনীয়? সেই ব্যাখ্যাটা আমি সরকার জিনিসটা কি? জি, সরকার জিনিসটা কি ভাই? সরকার কি বিমূর্ত কিছু? কেউ কার কাছে জিম্মি হয় না। সরকারই তো এরা। আপনি যাদের কাছে জিম্মি বলতেছেন ওরাই তো গভর্নমেন্ট। সচিব, প্রশাসন, এরাই তো গভর্নমেন্ট। তো গভর্নমেন্টটা কি আকাশ থেকে আসছে নাকি? এরাই তো গভর্নমেন্ট। তো এরাই তো দেশ চালাচ্ছে। এখন এদেরকে আপনি কিভাবে চালাবেন সেটা হলো ইম্পর্টেন্ট। ওই অ্যাপারেটাসটাকে আপনি কিভাবে চালাবেন সেটা আপনি চালাতে জানেন না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল বলি। এই যে উপদেষ্টাগুলি আছে,
সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি 3টা মন্ত্রণালয়ের কথা বলি। একটা হলো জ্বালানি মন্ত্রণালয়, আরেকটা হলো যোগাযোগ মন্ত্রণালয়, আরেকটা হলো রেল মন্ত্রণালয়। এই 3টা মন্ত্রণালয় খুবই লুক্রেটিভ মন্ত্রণালয়, টাকা পয়সার মন্ত্রণালয় আর কি, আগে তাই বলা হতো। এই 3টা মন্ত্রণালয় কিন্তু একজন লোকের হাতে, ফজল কবির খানের কাছে, এবং এই ভদ্রলোক ডুইং ওয়েল। কেউ বলতে পারবে না এই লোকটা কাজটা ঠিক মতো করতে পারছে না। এখন এটা তো ডিপেন্ড করছে ব্যক্তিটার উপর, আপনি যোগ্য লোকটাকে আনছেন, আর আনবেন একটা অযোগ্য লোক, তার কাছ থেকে আশা করবেন ডাইনামিক কাজকর্ম হবে না। তো ভাই সক্ষমতার অভাবে আমরা পরিবেশ অবগত আছেন, যেমনটি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ছাত্রদের বাদ দিয়ে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষমান, ছাত্রদের পরিপূর্ণ অসহযোগিতার মুখে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমি যদি এনসিপির আরেকজন নেতার বক্তব্যকে কোট করি, যেমনটি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতের এজেন্ডায় আওয়ামী লীগ পুনর্বাসনে চলতি মাসে 23টি গোপন বৈঠক হয়েছে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ যেমনটি বলেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই। আমরা কিন্তু এনসিপি গঠন হবার আগে থেকেই দেখছিলাম যে ছাত্রদের সাথে বর্তমান সরকার একটা সুসম্পর্ক ছিল। এবার কি সেই সম্পর্কে কোনো ধরনের যদি বলি যে সমস্যা তৈরি হলো? না না, সমস্যা কিছু না। এখন এখানে কিন্তু কয়েকটা জিনিস আমি বলি, সুসম্পর্ক এখনো আছে। ছাত্ররা এরই মধ্যে বুঝতে পেরেছে যে তাদের পায়ের নিচের মাটি নরম হয়ে গেছে, এগুলো সোজা হিসাব। তারা সরকারের সমর্থন এখনো পাচ্ছে। এখনো ছাত্ররা যখন কোনো কথা দেখেন, একটা ছাত্রদের যে রাজনৈতিক দলটা, এই দলের স্ট্রেংথ এদেশে মানুষ বুঝে গেছে। তারা অনেক টাকা পয়সা খরচ করে সংসদ ভবনের সামনে ঘোষণা করছে। তারপরে পহেলা বৈশাখে তাদের যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে 100 লোকও ছিল কিনা সন্দেহ। তারপরে আবার দেখলাম বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম করলো, 1000-2 লোক ছিল। তারপরে আবার দেখলাম বিভিন্ন টিভিতে দেখাচ্ছে যে ওরা কোত্থেকে আসছে, জানে না কোত্থেকে আসছে, ওরা বলে 200 টাকা করে দিয়ে আনছে। এই সমস্ত কথাবার্তা আমরা দেখছি। কিন্তু তো এদের আসলে সেই গ্রহণযোগ্যতা এখন আর নাই, একদম নাই। এখন প্রশ্ন হলো কেন নাই? এটা তো সবচেয়ে সম্ভাবনাময় দল। এই ছাত্রদের দলটা ভালো হোক, এটা কিন্তু আমিও মনে প্রাণে চেয়েছি। আমি চেয়েছি কেন, এই যে আওয়ামী লীগ বিএনপির গতানুগতিক একটা দল, একটা একই ধারা একই পদ্ধতি, এর বিপরীতে আমরা একটা আধুনিক দল চেয়েছি, এবং সেটাই এই দলটা ভেবেছি। কিন্তু এই সম্ভাবনাকে কে নষ্ট করলো? এরাই নষ্ট করছে। এরা নিজেদের করবে, এরা এদের নিয়ন্ত্রণহীন অবস্থা হয়ে গেছিল। ওদের কথাবার্তায় নিয়ন্ত্রণহীন, কর্মকাণ্ডে নিয়ন্ত্রণহীন, বিভিন্ন স্ক্যান্ডালে এরা জড়াই পড়ছে। ছাত্র নেতারা যে সচিবালয়ে বসে থাকে, কেন ভাই তোমার ওখানে কি কাজ? শোনেন, দেশটা ছোট। আমি মাঝে মাঝে অনেককে বলি, ভাই করাপশন যে আপনি করবেন, করে ধরা খাবেন, বলবে না কেউ ধরতে পারবে না। আরে ভাই অন্য কিছু বাদ দেন, আপনি যদি তদবির করেন তাহলে একজন মন্ত্রীর কাছ থেকে একটা কাজ দিয়ে আসবেন, একজন লোককে দিবেন, মিনিমাম এই 2 জন লোক তো জানবে যে কামটা আপনি করছেন। আপনি যার সঙ্গে দুর্নীতিটা করবেন সে তো জানবে আপনি করছেন। 2 দিন পরে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, তখন সে 5 জনকে বলে বেড়াবে। কোনো কিছু গোপন থাকে না এখানে। তো এইখানে তো গোপন নাই। 6 মাস 7 মাস 9 মাস সময় হয়ে গেছে, সবাই জানে কে কি করছে। তাহলে মুখে মুখে বললে তো হবে না। কোন ছাত্র নেতা বসুন্ধরায় গেছে এটা কি পাবলিক জানে না? জানে, ওখানে লোকজন সবাই জানে। তো এইগুলি কইরা আবার তারা এটাকে সাপোর্ট দেয়। যখন বলা হয়েছে আপনি কাদের কাছ থেকে টাকা আনছেন, তখন আবার এই ছাত্র নেতা বলে কি, এদের দলের নেতা মূল নেতা বলে কি, এটা বললে পরে তারা বিপদে পড়ে যাবে। কেন তারা বিপদে পড়বে? কেন একজন লোক আপনার দলে আদর্শে বিশ্বাস করে আপনাকে হেল্প করছে, এটা বললে সে বিপদে পড়বে কেন? বিপদে পড়বেন আপনি। তখন আপনাকে প্রশ্ন করা হবে কয় টাকা আনছেন, তারপরে প্রশ্ন করা হবে কেন আনছেন, তারপরে প্রশ্ন করা হবে যে 10 টাকা যে আনছেন খরচ করছেন কয় টাকা, পকেটে ঢুকাইছেন কয় টাকা। এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হইতে তারা ভয় পায়। যে কারণে শোনেন, সবসময় মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সপারেন্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মানুষের সন্দেহ বাড়বে, এবং সন্দেহজনক ব্যক্তির প্রতি মানুষ আস্থা রাখে না। ধন্যবাদ রাসুদ কামাল। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিকে ঘিরে আমরা যেমনটি দেখলাম কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রাজনীতি কি আবারও সংঘাতের দিকে যাচ্ছে? আমার মনে হয় না এটা সংঘাতের দিকে যাবে। আর তাছাড়া এটা মনে করেন হাসনাত আব্দুল্লাহর ঘোষণা, এটা কি এনসিপির ঘোষণা? এটা কি এনসিপির দলীয় অবস্থান? এনসিপির দলীয় অবস্থান হলো এক জিনিস। দেখেন, আমি যে কথাটা তখন বলতেছিলাম শেষ করা হয়নি আমার, সে হলো এনসিপির বেসিক্যালি এখন তাদের কোনো ইস্যু নাই পলিটিক্সের।
তারা এখন ইস্যু হাতড়াচ্ছে, তারা জনগণ থেকে জনগণের সমর্থন তাদের উপর অত নাই, এর মধ্যে প্রমাণিত হয়ে গেছে। কারণ জনগণ যা চায় সেই ধরনের ইস্যুটি আপনাদের রাজনীতি করতে হবে। জনগণ চায় এদেশের যেটা ইলেকশন হোক, এনসিপি চায় না। কাজে জনগণ তার বিচ্ছিন্ন হয়ে গেছে ওই কারণে। কিন্তু এখন তারা কিছু পপুলার ইস্যু খুঁজে বাই করতেছে। তার মধ্যে একটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আরেকটা হলো শেখ হাসিনার বিচার করতে হবে। বিচার তো প্রক্রিয়ার মধ্যে আছে, যেদিন তার নামে বিচারের জন্য আদালতে গেছে কেসগুলো, ওই দিন তো বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর বিচার কি একদিনে হয়ে যাবে? বিচারে তো সময় লাগবে। এখন দৃশ্যমান করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, যেগুলো নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ সরকার করতে চাচ্ছে না, এটা আজকে না, প্রধান উপদেষ্টা আরো কয়েক মাস আগেই বলছে যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা নাই। তো তখন তুমি করলা না কেন ভাই এই কাজটা? আজকে যে কাজটা হাসান আব্দুল্লাহ করতেছে এটা সে তখন করলো না কেন? তখন কানে পানি যায় নাই? যায় নাই। কেন যায় নাই? তখন তারা আশা করছিল জনগণ তাদের সঙ্গে আছে। এরই মধ্যে 2-3টা অনুষ্ঠান কইরা প্রমাণ হয়েছে তাদের সঙ্গে জনগণ নাই। আর জনগণকে আবার তার কাছে আনতে হবে। আনার জন্য যে সমস্ত পপুলার ইস্যু তারা নিয়ে আসছে। তো অবস্থান কর্মসূচি কিংবা বাসভবন ঘেরাওয়ের মধ্য দিয়ে কি আওয়ামী লীগ নিষিদ্ধ সম্ভব? সম্ভব কিনা জানি না। সরকারের এটা ডিপেন্ড করে তাদের দাবির জোর এবং সরকারের মেরুদণ্ডহীনতা, তার দুইটা সম্মিলনে ঘটবে। সরকার কিভাবে, সরকার জানে সরকার কিভাবে দেশ চালাবে, তারা কতটুকু মানবে, নাকি বলবে যে ওনারা চাইছে অথবা আমাদেরকে দিতে হবে, দেখ তাহলে অন্য দলও চাবো, তখন ওইটা দিবেন না কেন আপনি? আবার আজকে যদি আপনি একটা নিবন্ধনহীন দলের দাবিতে এটা মেনে নেন, তখন নিবন্ধিত দল যদি বলে আমাকে তাহলে অমুক দিনের মধ্যে অক্টোবরের মধ্যে ইলেকশন দেন, সরকার মানবে? শুনেন আমি বলি, এই সরকারের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো এই সরকারের বিরুদ্ধে মাঠে কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, কেউ দেয় নাই। যদি দেওয়া শুরু করে এই সরকার তো হাঁটু টাটু সব কাঁপাকাঁপি শুরু হয়ে যাব। এই সরকারের সঙ্গে তখন দেখবেন কেউ নাই। সরকার ওটার জন্য অপেক্ষা করতে, দেখার চেষ্টা করছে কি বলে। কালকে যদি বিএনপি মাঠে নামে যে অক্টোবরের মধ্যে ইলেকশন চাই, এই সরকার ফিরে দিতে পারবে? কে ফিরে